হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এবার থেকে নতুন একটা সিরিজ শুরু করেছি, যেখানে আমরা আলোচনা করব একটি বিশেষ বই। সেই বইয়ের নাম নেওয়া যাবে না। সেই বিশেষ বইয়ে কিছু প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে মক টেস্ট হিসাবে। ভীষণ ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো, প্রত্যেকটি প্রশ্ন আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা এবং ক্লার্কশিপ পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু করা হয়েছে। তবুও অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে সমানভাবেই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। একটি ক্লাস হয়েছে, আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে যুক্ত প্রপার এক্সপ্লেনেশন। কারণ এক্ষেত্রে প্রশ্ন সংখ্যা হয়তো কম, কিন্তু এক্ষেত্রে যে এক্সপ্লেনেশন দিচ্ছি সেটা যদি তোমরা গোনো, তোমরা নিজেই ভাবতে পারবে না কতগুলি প্রশ্ন তোমাদের সলভ হয়ে গেছে। এর আগে আমরা WBCS এর 10 বছরের প্রশ্ন আলোচনা করেছি এবং পিএসসি ক্লার্কশিপের সব প্রশ্ন আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসে শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে। তোমরা প্রথমে চাইবে নিজে সলভ করতে, উত্তর করতে। না পারলে অবশ্যই আমি তো বলেই দেব, যেগুলো পারবে না অবশ্যই খাতায় কিন্তু লিখে রাখবে। নেক্সট প্রশ্নে, প্রথম প্রশ্নে বলা হয়েছে কলমকারী চিত্রের উদ্ভব হয়েছে কোথায়? দেখো, কলমকারী এটা একটা কিন্তু চিত্র বা চিত্রকলা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চিত্রকলা বিভিন্ন সময় উদ্ভব হয়েছে, ঠিক তেমনই একটা রয়েছে কলমকারী। এই কলমকারী যে চিত্র সেটা কোথাকার জানো? অন্ধ্রপ্রদেশ। এবার কিভাবে মনে রাখবে সেই ট্রিকটাও আমি বলে দেব, তবে এক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। আমি চাইবো এখানে সবগুলো লিখে নিতে, তার উত্তরগুলো আমি তারপরে ট্রিকের মাধ্যমে বলে দেব। তাহলে এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ নাম লিখেছি পটচিত্রের, মানে চিত্রকলার। যেমন কলমকারী, এটা অন্ধ্রপ্রদেশে। আমি আগে লিখে নিই আনসারগুলো, তারপরে ট্রিকটা বলে দিচ্ছি। মধুবনী, মিথিলি এবং আরিপান গোদানা এটা কিন্তু বিহার। তারপরে রঙ্গোলি এবং কাসৌটি এটা কর্ণাটকের মধ্যে, কর্ণাটকের মধ্যে এই পেন্টিংটা রয়েছে। পাহাড়ি আরুফ কাংরা গুলের হিমাচল প্রদেশ। কালীঘাট হচ্ছে কলকাতা, কালীঘাটের চিত্রটা হচ্ছে কলকাতার। চিকেন কারি উত্তরপ্রদেশের। এটা কিন্তু খাওয়ার জিনিস নয়, এটা হচ্ছে একটা ডিজাইন, মানে ওই চিত্রের, আর্টের। হ্যাঁ, ওয়ার্লি পেন্টিং এটা মহারাষ্ট্রের মধ্যে, পটচিত্র আর সোরা এটা কিন্তু ওড়িশার মধ্যে। আর কলমা জেটু যেটা রয়েছে সেটা হচ্ছে কেরালা। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে মনে রাখতে পারবো? কলমকারী, কলমটাকে কারি বলে কেন? কারণ সে লোকটা তো অন্ধ, দেখতেই পারে না, কলমটাকে কারি বলে। তাহলে কলমটাকে কারি কে বলে? অন্ধ ব্যক্তি, অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ। এভাবে মনে রাখা হয়ে গেল। মধুবনী পেন্টিং আমরা সকলেই জানি। মধুবনী, মিথিলি এগুলো একটা ডিস্ট্রিক্টের নাম। মিথিলি এটা কোথায়? বিহারের জেলা একটা নাম কিন্তু। হ্যাঁ, তাহলে মধুবনী, মিথিলি এগুলো আমরা সকলেই জানি। এটা কোথায় আছে? বিহারের মধ্যেই রয়েছে। আরিপান, বা এভাবে মনে রাখবে বিহারের মানুষগুলো কিন্তু খুব পান খায় এবং সকাল সকাল গরু, মানে গোদানা মানে গরুর দানা নিয়ে বেড়ায়, মানে গরুর অনেকগুলো গরু ছাগল নিয়ে ওরা হচ্ছে যায় আর পান খায়। এটা হচ্ছে বিহারের মানুষগুলোর সাথে তোমরা এই ইমেজটা কিন্তু অ্যাটাচ করতেই পারো। তাহলে মধুবনী, মিথিলি, আরিপান, গোদানা এটা বিহারের সঙ্গে যুক্ত। এবার রঙ্গোলি আর কাসৌটি জিন্দাবাদ, আই থিঙ্ক একটা সিরিয়ালের নাম। তো এই কাসৌটি যে ওখানে আছে, তো এটা কী করে? ওরা সিরিয়াল বানায়, নাটক করে, তাই তো? তাহলে কাসৌটি হয়ে গেল নাটক করে, কর্ণাটক। এবং রঙ্গোলি ওই যে রং খেলে, যে রঙ্গোলি যে বানায় ওরা কি খুব নাটক, যাদের মনে অনেক রং মানে নাটক করে তারাই হচ্ছে রঙ্গোলি বানাবে। যাদের মনে রং তারাই করে রঙ্গোলি করে, রং আছে মানে নাটক করে। তাহলে কাসৌটি এটা সিরিয়ালের নাম, যেটাতে নাটক করে, তারা তো টিভিতে ড্রামা করে না, নাটক করে, তাহলে কর্ণাটক হয়ে গেল। এবার পাহাড়ি আরুফ কাংরা আর গুলের এগুলো হিমাচল প্রদেশে রয়েছে। কারণ আমরা জানি কাংরা এটা একটা চায়ের প্রজাতি, কাংরা চা, যেটা GI ট্যাগ পেয়েছে হিমাচল প্রদেশ। আমরা ওখান থেকে এটা আমরা মনে রাখবো। তাছাড়া হিমাচল প্রদেশ মানে হিমা আর
আঁচল। আমরা জানি এটা মনে রাখার জন্য আমরা ট্রিক করি, হিমাচল প্রদেশ না বলে হিমা আর আঁচল বলি। হিমা এবং আঁচল দুজন কি হয়, খুব দুষ্টু, মানে এই দুটা মেয়ে খুব দুষ্টু। তারপরে হচ্ছে কি হয়, তারা হচ্ছে পাহাড়ে পাহাড়ে খালি লাফায় বেড়ায়, আর রুফ মানে ছাদের উপরে গিয়ে তখন কি হয়, গুলের দিয়ে কাংড়া চা খায়। হ্যাঁ, তো এইভাবে আমরা হিমা এবং আঁচলের কাহিনীটা হিমাচল প্রদেশের সাথে অ্যাড করব। তাহলে হিমা এবং আঁচল কি বললাম, খুব দুষ্টু। তারা হচ্ছে পাহাড়ে পাহাড়ে এবং ছাদের উপরে গিয়ে, আর রুফ মানে ছাদ, তো ছাদের উপরে পাহাড়ে পাহাড়ে গিয়ে গুলের দিয়ে কাংড়া চা খায়। তারপরে চলে আসবে কালীঘাট। কালীঘাটের যে পটচিত্র সেটা তো আমরা সকলেই জানি, কলকাতার মধ্যে রয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গবাসী তো আমরা সকলেই জানি। চিকেন কারি এটা কোনো খাওয়ার জিনিস নয়, এটা হচ্ছে ডিজাইন। হ্যাঁ, তো এটা উত্তরপ্রদেশের একটা ডিজাইন চিকেন কারি। তারপরে ওয়ার্লি পেন্টিং, যেটা ওয়ান অফ মাই ফেভারিট পেন্টিং, ওয়ার্লি পেন্টিং। ওয়ার্লি পেন্টিং হচ্ছে কি হয়, ওই যে অনেকগুলো পেন্টিং থাকে এরকম করে মানুষগুলো আঁকে, যে মানুষগুলো যে এরকম করে আঁকে, এরকম থাকে, তারপরে হাতগুলো এরকম করে থাকে। তো এরকম টাইপের যে পেন্টিংগুলো থাকে তোমরা হয়তো বা দেখেছো, এটাই হচ্ছে ওয়ার্লি পেন্টিং। হ্যাঁ, তো এই পেন্টিংটা মহারাষ্ট্রের মধ্যে এই পেন্টিংটা পাওয়া যায়। ওয়ার্লি পেন্টিং তাহলে কোথাকার, মহারাষ্ট্রের মধ্যে এইরকম টাইপের পেন্টিং হয় ওইগুলো। আর পটচিত্র আর সোরা, পটচিত্র যেটা রয়ে থাকে সেই পটচিত্র ওড়িশার মধ্যে রয়েছে, সোরা যেটা রয়েছে সেটাও ওড়িশার মধ্যে। আর কলম জেটু, তাহলে কলমা জেটু যেটা রয়ে থাকে, আমরা জানি কেরালার মধ্যে সবাই শিক্ষিত, তো ওর যে জেঠুটা রয়েছে সে সবসময় কলম নিয়ে হাঁটে। কেন? কারণ সে শিক্ষিত। তাহলে কলম জেঠু, জেঠুর হাতে কলম আছে, কোথাকার জেঠু, কেরালার জেঠু। তাহলে এইভাবে করে কিন্তু আমরা একটু হিন্টস দিয়ে পড়লেই কিন্তু এগুলো অপশনে তো থাকবে, আমাদের কিন্তু অলরেডি এইগুলো অবশ্যই আমাদের মনে থাকবে। পরের প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্নে বলা হয়েছে এক্ষেত্রে জাকির হোসেন কোন ক্ষেত্রে যুক্ত। তো জাকির হোসেন কিন্তু এক্ষেত্রে সঙ্গীত হয়ে যাবে উত্তর। আসলে তিনি কোন ক্ষেত্রে যুক্ত, আমি এখানে লিখছি জাকির হোসেন। হ্যাঁ, জাকির হোসেন তিনি কিন্তু তবলা বাজাতেন, তবলা বাদক। তো আরও অনেক কিন্তু তবলা বাদক রয়েছে, তাদের নামগুলো আজকে আমরা জেনে নেব উইথ ট্রিক্স। তাহলে আমি আগে লিখে নিই, তারপর ট্রিক দিয়ে সেটা কিন্তু মনে করে দিচ্ছি। তাহলে তবলার সাথে যুক্ত যে এক্সপোনেন্টসগুলো রয়েছেন তিনি হচ্ছেন, এই যে এগুলো কিন্তু সব তবলা বাদক, ঠিক আছে। তার মধ্যে জাকির হোসেন অন্যতম, আর আল্লাহ রাখা খান, আল্লাহ রাখা খায়ের ছেলেরই নাম কিন্তু জাকির হোসেন। এগুলো সব তবলা বাজাতো। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, তবল, বল মানে কি শক্তি। তাহলে আল্লাহর কি শক্তি নেই? অনেক শক্তি। তাহলে এভাবে তোমরা মনে রাখবে, আল্লাহ রাখা খান, আল্লাহকে পাস শক্তি হ্যাঁ, তাহলে বল আছে, তাহলে তবলা বাদক হয়ে গেল। কিষান মহারাজ, হাম হ্যাঁ কিষান মহারাজ। তাহলে কৃষকেরা কি করে, যখন ফসল ফলানোর মরশুম থাকে তখন ফসল ফলায়, বাকি দিনগুলোতে কি বসে ঘরে তবলা বাজায়, তার মানে কিছু কাজ থাকে না। তাহলে কৃষক হ্যাঁ মহারাজ, হাম হ্যাঁ কিষান মহারাজ, ফসল ফলার সময় ফসল ফলায়, বাকি সময় তবলা বাজায়। তারপরে গুদাই মহারাজ, এই যে তবলা যখন বাজানো হয় ওটা তো গুতায় বাজানো হয়, তো ওভাবে তোমরা মনে রাখবে গুদাই মহারাজ। আর সমানভাবে এপাশে যতটা বাজাবে এপাশেও বাজাতে হবে, সমানভাবে গুতাতে হবে বলে সমতা প্রসাদ। এভাবে জাস্ট খালি মনে রাখার কিছু ট্রিক আমি দিলাম। এবার রয়েছে যখন, এবার কি রয়েছে আমি এখান থেকে বলাচ্ছি, স্বপ্ন চৌধুরী। স্বপ্নের মধ্যে যদি বল পাও, সাহস পাও, তাহলে কেমন লাগে? আনোখা ফিল হয়, সুখ লাগে, তাই তো। তাহলে স্বপ্ন চৌধুরী, আনোখা লাল মিশ্রা, সুখ থেকে সুখবিন্দর সিং। তারপরে কায়াজ এবং আনন্দও লাগে, আনন্দ গোপাল। তাছাড়া বাকিগুলো আমি মনে রেখেছি এভাবে যে পণ্ডিত যশরাজ, হাম হ্যাঁ ইয়ম, হাম নেহি হ্যাঁ কিসি সে কম, তাই তো। তাহলে এই যে যমরাজগুলো আসে বা যশরাজগুলো রয়েছে, হ্যাঁ, তো ওগুলোর মধ্যে কি থাকে, অনেক বল থাকে, অনেক শক্তি থাকে। তাহলে যশরাজ, পণ্ডিত যশরাজ যেটা রয়ে থাকে সেটা কি, তিনি হচ্ছে তার মধ্যে বল রয়েছে, তো হচ্ছে তবল মানে তবলার সঙ্গে যুক্ত। তাছাড়া নিখিল ব্যানার্জি, সিআইডি যখন দেখি ওখানে নিখিল আছে, দায়া স্যার, তো নিখিল স্যারও রয়েছে, তো আমি ওনাকে মনে রেখেছি যে নিখিল ব্যানার্জি তিনি তবলা বাজান। তারপরে তন্ময় বোস,
এক্ষেত্রে তন্ময় বোস এবং বিক্রম ঘোষ এই দুজনই আমার ফ্রেন্ডের নাম। তো তন্ময় বোস সে আমি ইমাজিন করেছি যে তারা বসে বসে তবলা বাজাচ্ছে। তো তোমাদের যদি এরকম তন্ময় বা বিক্রম নামে কেউ থাকে তাহলে তোমরা ইমাজিন করো যে সে বসে তবলা বাজাচ্ছে, তাহলে কিন্তু এটা আর ভুল হবে না। তাহলে এই যে এক্সপোনেন্টসগুলো রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় আসা। তো এই এক্সপোনেন্টসগুলো সব কিন্তু তবলাবাদকের সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের তো সিভিলিয়ান অ্যাওয়ার্ড, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্ন, তারপরে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। তো এমন একজন রয়েছে যিনি সব অ্যাওয়ার্ডগুলোই পেয়েছেন, তার নাম হচ্ছে বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান তিনি কিন্তু সব অ্যাওয়ার্ডগুলো পেয়েছেন। তিনি কিসের সাথে যুক্ত? বিসমিল্লাহ খান কিন্তু সানাই বাজাতেন হচ্ছে বিসমিল্লাহ খান। তিনি তো আমাদের যেদিন স্বাধীন হয় ভারত 15ই অগস্টে 1947-এ তিনি সবার প্রথম লাল কেল্লার মধ্যে সানাই বাজিয়েছিলেন কে? বিসমিল্লাহ খান। এই দুটাই প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসা। পরের প্রশ্নে চলে যাব। এখানে বলা হয়েছে যে ভারতীয় সংবিধান কার দ্বারা গৃহীত হয়? তো আমাদের যে সংবিধান সেটা গণপরিষদের দ্বারা কিন্তু গৃহীত হয়, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে সি নাম্বার। তাহলে এই যে আমরা সংবিধান বললাম, সংবিধান তার সাথে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখন জানব। হ্যাঁ, তাহলে এই যে সংবিধান সেটা বানানোর জন্য 2 বছর 11 মাস এবং 18 দিন সময় লেগেছিল, তাই তো? তাহলে সংবিধান যে একটা সভা ছিল বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা এটা গঠন করা হয়েছিল কবে? 6 তারিখের ডিসেম্বর মাসে 1946-এ। কিন্তু এর প্রথম বৈঠকটা হয়েছিল কবে? সেটা 9 তারিখের ডিসেম্বর মাসে 1946-এ। ঠিক আছে, এবার এই যে সংবিধান আছে এখানে টোটাল সিগনেচার করেছিলেন হচ্ছে 284 জন। তাদের মধ্যে ফিমেল টোটাল ছিলেন কিন্তু 15 জন আগে থেকে, কিন্তু সিগনেচার করেছিলেন কতজন? 11 জন। তো এক্ষেত্রে কিছু ফিমেল রিলেটেড আমি প্রশ্ন এখানে পড়াচ্ছি। এই যে সংবিধান সভার মধ্যে যতগুলো ফিমেল ছিলেন তার মধ্যে একমাত্র দলিত সম্প্রদায় এর একমাত্র মহিলা ছিলেন দক্ষিণ নারায়ণ তার নাম। তো তিনি হচ্ছে কি দলিত সম্প্রদায়ের ছিলেন। আর সাউথ ইন্ডিয়ার মধ্যে শুধুমাত্র একজন ফিমেল ছিলেন, তার নাম হচ্ছে আম্মু স্বামীনাথন। তিনি কিন্তু প্রথম ফিমেল যিনি সংবিধানে সাইন করেছিলেন, প্রথম ফিমেল। এমনি ওভারঅল যদি 284-র মধ্যে বলা হয় যে প্রথম সিগনেচার কে করেছিলেন তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু। আর সবার লাস্টে সিগনেচার কে করেছিলেন? এটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, কিন্তু মহিলাদের মধ্যে সবার প্রথম সিগনেচার রয়েছে আম্মু স্বামীনাথন। তিনি হচ্ছে সাউথ ইন্ডিয়ার একমাত্র মহিলা। আর একমাত্র মুসলিম মহিলা যিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ছিলেন তার নাম বেগম এজাজ রসুল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এমনি সংবিধান সভা সম্পর্কে আমরা অনেক প্রশ্নই আলোচনা করেছি। এই সিগনেচার ব্যাপারে কিছু প্রশ্ন বাকি ছিল জন্য আমি এই প্রশ্নগুলো এখানে করে দিয়েছি। তাহলে উত্তর হবে ভারতের গণপরিষদ। পরের প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে মানে হাইকোর্টে অনুশীলন করতে হয়? দেখো, এবার এই যে আমাদের যদি হচ্ছে সুপ্রিম কোর্ট এর মধ্যে যেতে হয় তাহলে মিনিমাম কি করতে হবে? 10 বছর অ্যাডভোকেট থাকতে হয় হাইকোর্টের মধ্যে। বা আরেকটা অপশন রয়েছে 5 বছরের জন্য যদি যে চিফ জাস্টিস অফ হাইকোর্ট হয়ে থাকা যায়, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, সিজে মানে চিফ জাস্টিস অফ হাইকোর্ট থাকা যায়, তাহলেই কিন্তু সুপ্রিম কোর্টের জাজ হওয়া যায়। তাছাড়া কি করতে হবে? আরেকটা অপশন রয়েছে, যদি প্রেসিডেন্টের চোখে কানুনের ভালো ব্যাখ্যাকারী
কারি হওয়া যায় তাহলেও কিন্তু সুপ্রিম কোর্টের জাজ হওয়া যায়। ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে যে সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য কার চোখে কানুনের জ্ঞান থাকা দরকার, মানে এরকম হতে হয়, তাহলে কিন্তু প্রেসিডেন্টের চোখে। এই তিনটা অপশনের দ্বারাই সুপ্রিম কোর্টের জাজ হওয়ার একটা থাকে, সুযোগ পাওয়া যায়। তাহলে উত্তর যেহেতু বলেছে কত বছর অ্যাডভোকেট করতে হবে হাইকোর্টে, 10 বছর হয়ে যাবে তার উত্তর। এবার এই যে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট সম্পর্কে আমরা কিছু জানবো, যেমন আমাদের সুপ্রিম কোর্ট এটা কত নাম্বার আর্টিকেলসের মধ্যে রয়েছে, আর্টিকেল নাম্বার 124-এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এবার এই হাইকোর্ট যদি আমরা দেখি, হাইকোর্ট এটা আর্টিকেল নাম্বার 214-এর মধ্যে রয়েছে, ঠিক তেমনি ডিস্ট্রিক্ট কোর্ট এগুলো রয়েছে আর্টিকেল নাম্বার 233 নাম্বার আর্টিকেলসে। হাইকোর্ট যে অভিলেখ ন্যায়ালয়ের মতো কাজ করবে এটা লেখা রয়েছে 215 নাম্বার আর্টিকেলসের মধ্যে। আমাদের যে সুপ্রিম কোর্টে এখন বর্তমানে 1+33 জাজ এর ব্যাপারটা রয়েছে, টোটাল 34টা হয়, একজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়ে থাকে। তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়ার জন্য কি এসে লাগবে, মানে কোন একটা সংগঠন থাকে, সেটা কিন্তু কলোজিয়ামরা করে থাকে। কলোজিয়াম মানে যেন সুপ্রিম কোর্ট এর 5 জন সিনিয়র মোস্ট জাজ এর একটা দল, তাকে বলা হয় কলোজিয়াম। তাদের উপর ডিসাইড করে কিন্তু এক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে হবে সেটা কিন্তু করা হয়। আর এই যে আমাদের প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করে থাকে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্টমেন্ট করে থাকে আবার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার এই যে কলোজিয়াম সিস্টেমটাকে অ্যাবলিশ করার জন্য 99তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি NJAC ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি গঠন করার কথা বলেছিল, যাদের ওপর ভিত্তি করে হচ্ছে সুপ্রিম কোর্টের জাজ নির্ধারিত হবে। কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে কি করেছিল, নন কনস্টিটিউশনাল বলেছিল। তাহলে কোন সংবিধান সংশোধনটিকে নন কনস্টিটিউশনাল বলে সুপ্রিম কোর্ট বলেছিল, সেটা কিন্তু 99তম সংবিধান সংশোধন, যেটা ছিল ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি রিলেটেড। তাহলে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কিন্তু কলোজিয়ামের উপর থেকেই নির্ধারণ করা হয়, যেখানে সদস্য সংখ্যা 5 জন থাকে। পরের তাহলে উত্তরটি হয়ে যাবে আমাদের কি, উত্তরটি হয়ে যাবে 10 বছর। পরের প্রশ্নে নিচের কোনটি তাপমাত্রার একক নয়? ফারেনহাইট অবশ্যই, তারপরে সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস আমরা জানি এটা তাপমাত্রার একক, কেলভিনটাও হয়ে থাকে তাপমাত্রার একক, পাস্কেল নয়। কারণ আমরা জানি পাস্কেল যেটা রয়েছে, পাস্কেল এটা তো আমাদের চাপ, বায়ুর চাপ বা প্রেশার মাপার একক হচ্ছে পাস্কেল। আচ্ছা, কেসকোগ্রাফ যন্ত্রটি কি? কেসকোগ্রাফ যন্ত্রটির মাধ্যমে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি মাপা হয়, তাই তো? হঠাৎ মনে পড়লো তাই লিখালাম। এবার যাই হোক, এখানে কি বলা হয়েছে যে কোনটি নয়? আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট কখন ইকুয়াল টু হয়, কখন সমান হয়? -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট সমান হয়। তাহলে এদের যে ফর্মুলাটা রয়েছে সেটা কি? C/5 = F - 32/9। এই ফর্মুলায় যদি -40 ডিগ্রি সেন্টিগ্রেড ফেলো তাহলেই দেখতে পারবে ডিগ্রি সেলসিয়াস এবং ডিগ্রি ফারেনহাইট একদম সমান সমান মান দেখাবে। এবার আমাদের পরের প্রশ্নে রয়েছে অপটিক্যাল ফাইবার কোন নীতির উপরে কাজ করে? অপটিক্যাল ফাইবার হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপরেই কাজ করে। তাহলে পরীক্ষায় অনেক প্রশ্ন হয় এই যে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
প্রতিফলন হয় সেটা বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, এর ফলে কি কি জিনিস আমরা দেখতে পাই, মানে কি কি জিনিস এর মধ্যে কাজ করে। যেমন হচ্ছে একটা তো উদাহরণ এখানেই দেওয়া হয়েছে, এই উদাহরণটা কি বলেছে, অপটিক্যাল ফাইবার। তাছাড়া আমাদের যখন আমরা রেইনবো এখানে অনেক ফিনোমিনা কাজ করে, তার মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও কাজ করে। ডায়মন্ড বা হীরা যে জল করে কিসের জন্য, কারণ ওখানকার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। মরীচিকা লক্ষ্য করা যায়, মরীচিকা কোথায় লক্ষ্য করা যায়, মরুভূমির মধ্যে। মনে হয় যে এখানে জল আছে, কিন্তু গিয়ে দেখবো জল নেই। তো এই মরীচিকাটা কিসের জন্য তৈরি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। এই গুরুত্বপূর্ণ কয়টা যে এগুলো রয়েছে, এক্সাম্পল রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ। বলে মরীচিকা কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবার সেটাও সেম, রেইনবো আর হীরা এর যে জল করে সেটাও কিন্তু সেম। রেইনবো কিন্তু আরও অনেক ফিনোমিনাস এর সঙ্গে যুক্ত রয়েছে, যেমন হচ্ছে ডিসপারশন থাকে, হ্যাঁ, তো এগুলো কিন্তু আমরা পরে জানবো। পরের প্রশ্নে চলে আসব। এখানে বলেছে কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। আলোক প্রদানকারী যে গ্যাসটা আলো দিয়ে থাকে সেটা কিন্তু প্রোপেন। হ্যাঁ, প্রোপেন যেটা রয়ে থাকে এর ফর্মুলা কি, C3H8। এই প্রোপেনটা হচ্ছে আলো দিয়ে থাকে। তাছাড়া এখানে যেটা রয়েছে অ্যাসিটিলিন। হ্যাঁ, অ্যাসিটিলিন একটা রয়েছে, অ্যাসিটিলিন কিন্তু ফল পাকাতে সাহায্য করে থাকে, ফল পাকাতে কিন্তু এটা ব্যবহার করা হয়। তবে এটা কিন্তু কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অ্যাসিটিলিন এটা এর ফর্মুলা হচ্ছে C2H2। আর ইথিলিন যদি বলা হয়, ইথিলিন যেটার ফর্মুলা C2H4, সেটা কিন্তু প্রাকৃতিক নিয়মে কোনো কেমিক্যাল ছাড়াই ফল পাকাতে সাহায্য করে থাকে C2H4 বা ইথিলিন যেটাকে বলা হয়। এটি হচ্ছে একমাত্র গ্যাসীয় হরমোন যেটা ফল পাকাতে সাহায্য করে থাকে। তাহলে এটা হচ্ছে কৃত্রিম রূপ হচ্ছে অ্যাসিটিলিন বা কার্বাইড যেটাকে বলা হয়। তাছাড়া এটা হচ্ছে অ্যাসিটিলিন, এর সাথে যুক্ত সিমিলার আরেকটি টার্ম রয়েছে, সেটা হচ্ছে অ্যাসিটোন। কি বললাম, অ্যাসিটোন। তবে এটা কিন্তু কি, এটা হচ্ছে নেল পলিশগুলো রিমুভ করার জন্য অ্যাসিটোন ব্যবহার করা হয়ে থাকে। নেল পলিশ রিমুভার। ঠিক আছে, তো পরীক্ষায় এরকম জেনারেল সায়েন্স থেকে অনেক প্রশ্ন হয়। নেল পলিশ রিমুভারের জন্য আমরা অ্যাসিটোন ব্যবহার করি, অ্যাসিটিলিন হচ্ছে ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর উত্তরটি হবে C3H4 বা প্রোপেন যেটাকে আমরা বলে থাকি। এবার এই যে আমরা ইথিলিন, মিথেন, প্রোপেন, ইথেন, বিউটেনগুলো পড়ি, তার মধ্যে এলপিজি যেটা রয়ে থাকে, এলপিজি সিলিন্ডারের মধ্যে কোন গ্যাসটা থাকে, এখানে কিন্তু মিথেন থাকে না, এখানে থাকে বিউটেন থাকে, আইসোবিউটেন থাকে, প্রোপেন থাকে, সবথেকে বেশি বিউটেন থাকে। এলপিজি যদি সিলিন্ডারটা লিক হয়ে যায় একটা গন্ধ হয়, তো ওই গন্ধটা কিসের জন্য হয়, মিথাইল মারক্যাপটানের জন্য হয়ে থাকে। হ্যাঁ, ইথাইল মারক্যাপটান এর জন্যই কিন্তু এলপিজি সিলিন্ডার একটা লিক হলে গন্ধ হয়ে যায়। এবার চলে আসবো পরের প্রশ্নে। বলা হয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE কোন বছরে প্রতিষ্ঠিত হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা, তাহলে উত্তরটি হয়ে যাবে 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ গঠন করা হয়ে থাকে। এই যে আমাদের স্টক
এক্সচেঞ্জ রয়েছে, এক্সচেঞ্জ সেটা কিন্তু দুটো অফিস রয়েছে, একটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে সব থেকে প্রাচীনতম, হ্যাঁ, এশিয়ার মধ্যে সব থেকে প্রাচীনতম বোম্বে স্টক এক্সচেঞ্জ। এবার এটা গঠন করা হয় 1875 সালে, মানে অনেক দিন আগে। এবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বোম্বে স্টক এক্সচেঞ্জ এই দুটাই হচ্ছে এদের হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? এদের হেডকোয়ার্টার্স অবস্থান করেছে কোথায়? মুম্বাইয়ের মধ্যে, মুম্বাই। এদের থেকে আরেকটি প্রশ্ন আসে যে বোম্বে স্টক এক্সচেঞ্জ কি জারি করে থাকে? সেন্সেক্স জারি করে থাকে। আর সেন্সেক্স জারি করে থাকে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জারি করে নিফটি 50, নিফটি 50 জারি করে থাকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। দুটারই হেডকোয়ার্টার্স রয়েছে মুম্বাইয়ের মধ্যে, ঠিক আছে। ঠিক তেমনি সেবি যেটা রয়ে থাকে, সেবি এটা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যার হেড বর্তমানে মাধবীপুরী বুচ। এই সিবি এর হেডকোয়ার্টারটাও কিন্তু মুম্বাইয়ের মধ্যে রয়েছে, হেডকোয়ার্টার্সটা। কিন্তু এর সিমিলার আরেকটা রয়েছে সিডবি যেটা রয়ে থাকে তার হেডকোয়ার্টারটা আবার লখনৌ এর মধ্যে হেডকোয়ার্টার্স রয়েছে। যাই হোক, এই যে সিবি আমি বললাম, এই সিবিটা হচ্ছে কি কন্ট্রোল করে থাকে? শেয়ার মার্কেট আর চিটফান্ড যে কোম্পানিগুলো রয়েছে এগুলোকে রেগুলেট করে থাকে সেবি, যার হেড মাধবীপুরী বুচ। শেয়ার মার্কেট কিন্তু কখনোই আরবিআই কন্ট্রোল করে না, এটা হচ্ছে সেবি কন্ট্রোল করে। এবার চলে আসবো উত্তর তাহলে কি বললাম? 1875 সালে। নেক্সট প্রশ্নে কে ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি এর সুপারিশ করেছিলেন? এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, মিনিমাম, এটা ফুল ফর্মটাও আসতে পারে, মিনিমাম সাপোর্ট প্রাইস। এক্ষেত্রে দ্রব্যমূল্যের একটা যে মিনিমাম প্রাইসটা থাকে সেটা ফিক্স করার জন্য এমএসপিটা হয়, মিনিমাম সাপোর্ট প্রাইস। এটা সিএসিপি এটা নির্ধারণ করে থাকে। সিএসিপির ফুল ফর্ম কি? এখানে দেওয়াই রয়েছে, দি কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসেস। মানে এই যে অপশন নাম্বার সি, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস এটাই নির্ধারিত করে দেয় এমএসপির ব্যাপারটা সবার প্রথম ইতিহাসে কোন রাজা নিয়ে এসেছিলেন? আলাউদ্দিন খিলজি সবার প্রথম এমএসপির যে ব্যাপারটা সেটা কিন্তু তিনি বলেছিলেন, আলাউদ্দিন খিলজি। এবার পরে প্রশ্ন বলেছে কোন দিনটিকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে? বিশ্বের যে জনসংখ্যা সেটা হচ্ছে আমাদের 11 তারিখের জুলাই মাসে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে 11 তারিখের জুলাই মাসটি। এই যে আমরা জনসংখ্যা বললাম, জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ যদি বলে অ্যাজ পার সেন্সাস 2011। এমনি যদি বলে তাহলে তো অবশ্যই এখন ভারত পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। আচ্ছা, আমরা তো সকলেই জানি জনসংখ্যা কোথায় বেশি, কোথাও কম, কোথায় ডেনসিটি বেশি, ডেনসিটি কম। কিন্তু রিসেন্ট যে প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসটি পপুলেশন ভারতের মধ্যে অ্যাকর্ডিং টু সেন্সাস 2011
এসটি পপুলেশন ভারতে কত রয়েছে? 8.6%। সবথেকে বেশি এসটি লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশে। যদি বলে যে পার্সেন্টেজ অনুসারে সবথেকে বেশি এসটি জনসংখ্যা কোথায় লক্ষ্য করা যায়, তাহলে সেটা কিন্তু আমাদের লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে কত রয়েছে? 94.6% এসটি পপুলেশন লক্ষ্য করা যায়। এবার এসসি পপুলেশন সেটা কত পার্সেন্ট? 16.6%। সবথেকে বেশি এসটি পপুলেশন উত্তরপ্রদেশে রয়েছে, কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ যদি বলে এসটি পপুলেশন সবথেকে বেশি কোথায় রয়েছে, তাহলে সেটা কিন্তু পাঞ্জাব রাজ্যের মধ্যে রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। আমরা সকলেই জানি আরেকটি প্রশ্ন যে আমাদের শিক্ষিতের হার সবথেকে বেশি হচ্ছে কেরালা রাজ্যের মধ্যে, কিন্তু এখন পরীক্ষায় এটা দেয় না, বলে যে শিক্ষার দিক থেকে কেরালার পরে কোন রাজ্যটি প্রথম সেকেন্ড স্থান অধিকার করেছে, তাহলে কোন স্টেটটি সেকেন্ড স্থান অধিকার করেছে, তাহলে কিন্তু হয়ে যাবে মিজোরাম। মিজোরামের শেরছেপ নামে একটা জায়গা রয়েছে, শেরছেপ, সেখানে কিন্তু শিক্ষার হার কেরালার থেকেও বেশি, এত বেশি শিক্ষার হার শেরছেপ নামক জায়গাটিতে। সেটা যাই হোক, যদি বলা হয় ওভারঅল ইউটি এর মধ্যে মনে করো, তাহলে কেরালার মধ্যে সবথেকে বেশি শিক্ষার হার, তারপরে কিন্তু লাক্ষাদ্বীপের মধ্যে, তারপরে হয়ে যাবে আমাদের মিজোরাম। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড হিট দিস লাইক বাটন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।